জয় গুরু। বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? নাকি অজানা এক ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা মনের মধ্যে বাসা বেঁধে বসে আছে? সেই ভয়ে কোনো কিছু করার সাহস পাচ্ছেন না। ভেবে রেখেছেন সামনের মাসে কোনো একটা কিছু করবেন, বা ভেবে রেখেছেন কালকে থেকে কোনো একটা কিছু শুরু করবেন, কিন্তু কাল বা সামনের মাসটা আর আপনাদের আসতেছে না। শুধুমাত্র কিছু ডর, ভয়, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তার কারণে। যদি কেউ কিছু মনে করে, এই যে যদিটা, এই যদি শব্দটা আপনাদের জীবনটাকে তছনছ করে দিতেছে। আজকে ভয় পাবেন না, কথা শুনতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদের সমস্ত রকমের ডর, ভয়, দুশ্চিন্তা দূর করে দেব। গতকালকে এক ভদ্রলোক আমাকে কল করে বলতেছে যে স্যার, কাউন্সেলিং এর নিয়মটা আমাকে একটু বলে দেন, কাউন্সেলিং কিভাবে করতে হবে, কত টাকা লাগবে। তখন আমি তাকে বললাম যে আপনার সমস্যাটা কি, আপনি কি নিয়ে কাউন্সেলিংটা করতে চাচ্ছেন। পরে বলতেছে স্যার, সমস্যাটা তো আমার না, আমার বন্ধু। আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে। সমস্যাটা আপনার না, আপনার বন্ধুর, তাহলে আপনি আমার কাছে কল করছেন কেন? তখন বলতেছে স্যার, আমার বন্ধু পাশেই আছে, কিন্তু 1 বছর ধরে চেষ্টা করতেছে আপনার সাথে কথা বলার জন্য, সাহস করে উঠতে পারতেছে না। আমি বললাম কেন? পরে বলতেছে আপনি যদি কিছু মনে করেন। আমি তখন তাকে বললাম আপনি তাড়াতাড়ি আপনার বন্ধুকে মোবাইলটা দেন। তো সেই ভদ্রলোক দিচ্ছে, সেই লোকটা আর কোনো কথা বলতেছে না। আমি বললাম কি ব্যাপার, কথা বলেন। আমি হ্যালো হ্যালো করতেছি, সে কোনো কথা বলতেছে না। আমি 1 মিনিটের জন্য একটা হাস্যকর কৌতুক তাকে আমি বললাম, আমি হাসতেছি, সে খিলখিল করে হেসে দিয়েছে। তখন আমি বললাম যে এখন কথা বলতে পারবেন তো? পরে বলতেছে জি স্যার, এখন কথা বলতে পারবো, এখন আমার সাহস বেড়ে গেছে। আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, এবার আপনি বলুন আপনার সমস্যাটা কি, কিসের জন্য আপনি কাউন্সেলিং কোর্সটা করতে চাচ্ছেন। পরে বলতেছে স্যার, আমার সমস্যা তো এইটাই, এই যে আপনার সাথে আমি কথা বলতে পারতেছিলাম না 1টা বছর যাবত, আমার সমস্যা তো এটাই স্যার। এই সমস্যাই তো স্যার আসছি, এই সমস্যার জন্যই তো স্যার আমার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। আমি ভালো একটা প্রাইভেট কোম্পানিতে স্যার চাকরি করতেছি, আমার বস আমাকে খুবই ভালোবাসে, কিন্তু এমন একটা অবস্থা স্যার, বাহিরে আমি ঠিকই থাকি, বসের সামনে গিয়ে আমি কোনো কথাই বলতে পারি না। আমাকে ব্যাংকের লেনদেনগুলো বেশি করতে হয়, সেই জন্য বসের সামনে আমাকে চেক লিখতে হয়, জমা বই লিখতে হয়, টাকা গুনতে হয়, লক্ষ লক্ষ টাকা স্যার আমাকে গুনতে হয়। ওই সময়টাই স্যার আমার এমন একটা অবস্থা হয়, আমার শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। আমার সামনে বস বসে আছে, সে কি আমার দিকে তাকিয়ে আছে কিনা, সে ধমক টমক কোনো কিছু দেবে কিনা, সে কোনো খারাপ কথা বলবে কিনা, এইরকম চিন্তা করতে করতে স্যার প্রতিনিয়ত আমি ভুল করতেছি, প্রতিনিয়ত। অথচ আমার বস খুবই ভালো মানুষ, আমাকে হয়তো হেসে দিয়ে বলে যে এভাবে না, এভাবে করো, এত ভয় পাও কেন। আমার বসও বিষয়টা জানে, আমাকে সহজ করার চেষ্টা করে, আমাকে মাঝে মধ্যেই বলে যে তুমি এত ভয় পাও কেন। কিন্তু আমি আমার মনের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারি না। সব সময় স্যার আমার এই সমস্যাটা হয়। শুধুমাত্র আমার যে অফিসে তা না, বাহিরেও স্যার। বাহিরে এমন একটা অবস্থা, 4-5 জন লোক এক জায়গায় আসছে, সেখানে আমি যাইতেই পারি না। আমার পালপিটেশন বেড়ে যায়, বুক ধরফর ধরফর করে কাঁপে, আর বিভিন্ন রকমের খারাপ চিন্তা আমি করতে থাকি। আমাকে নিয়ে মনে হয় তারা সমালোচনা করতেছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে কেন, তারা কি আমাকে নিয়ে কোনো কিছু ভাবতেছে কিনা। এইরকম চিন্তাগুলো সারাক্ষণ স্যার আমার মাথার মধ্যে আসতে থাকে। এখন এমন একটা অবস্থা, এই চাকরিটা আমার টিকে থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কেননা গতকালকে স্যার আমি মারাত্মক একটা ভুল করেছি। আমার বস একটু রাগারাগি করেছে, কিন্তু আমার ভয় লাগতেছে বস কেন জানি আমার মনে হয় আমাকে চাকরি থেকে না করে দেবে। কেননা আমার কাছ থেকে তো সেই সঠিক আউটপুট পাচ্ছে না, যে জন্য আমাকে বেতন দিতেছে, সেই কাজটা তো আমি ঠিক মতো করতে পারতেছি না স্যার। তাহলে আমাকেই বা ওই অফিসে কেন রাখবে স্যার? সেই জন্য আপনার শরণাপন্ন হয়েছি, চেষ্টা অনেক করতেছিলাম আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমি পারতেছিলাম না। শেষ পর্যন্ত আমার বন্ধুটাকে দিয়ে আপনার কাছে স্যার আমি কল করিয়ে এসেছি। আমার সমস্যা স্যার এটাই, আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে, আমি মাথা উঁচু করে কারোর সামনে কথা বলতে পারি না, আর সারাক্ষণ ভাবি সম্ভবত আমাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করতেছে। এখন স্যার আপনি বলেন,
এই চাকরিটা যদি আমার চলে যায় আমি করবোটা কি? আমি তো স্যার না খেয়ে মরবো। আমার উপর আমার ফ্যামিলি নির্ভর করে। আমার মা বাবা আছে, ছোট ভাই বোন আছে। আমি বিয়ে করিনি, বিয়েটাও করতে পারতেছি না স্যার এই ভয়ের কারণে। পাত্রী দেখতে গেলে পরে আমি সেখানে আর কোনো কথাই বলতে পারি না। পাত্রীর অভিভাবক যখন আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে আমি সেগুলো স্যার বলতে পারি না, অথচ আমি সবকিছু জানি কিন্তু আমি বলতে পারি না। এমনকি আমার নামটা বলতে গেলে আমার কথা মুখ দিয়ে আটকে যায়। তখন আর সেই বিয়েটা স্যার হয় না। আমি স্যার এমন একটা যন্ত্রণার মধ্যে আসছি। এখন কথা হলো, এই যে ছেলেটার কথা আপনাদের কাছে আমি শেয়ার করলাম বা করতেছি, শুধু কি এই ছেলেটারই সমস্যা? যারা আজকের ভিডিওটা দেখতেছেন তারা কি এরকম ভয়ে আছেন না? এরকম আতঙ্কে আছেন না? বাড়ি থেকে বের হইতে পারতেছেন না, রাস্তা দিয়ে হাঁটতে পারতেছেন না, মনে মনে ভাবতেছেন আমার পোশাক আশাক ঠিক আছে তো, আমাকে কেউ কিছু বলবে না তো, ওই যে ওই লোকটা আমার মুখের দিকে তাকিয়ে আছে কেন, উনি আমাকে নিয়ে সম্ভবত কোনো বাজে মন্তব্য করতেছে। এইরকম চিন্তা সারাক্ষণ আপনাদের মনের মধ্যে আসতেছে, যার ফলস্বরূপ কি হচ্ছে? জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কোনো কিছু করতে পারতেছেন না, অথচ একাডেমিক ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো। যারা আজকের ভিডিওটা দেখতেছেন তারা অনেকেই হায়ার এডুকেটেড পারসন। শুধুমাত্র এই সমস্যার কারণে কোন একটা চাকরি জোগাড় করে নিতে পারতেছেন না, বা চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। চাকরির পিছনে ছুটতেছেন, এই যে আপনার ব্যর্থতার কারণে কথা বলতে পারেন না, ইন্টারভিউ বোর্ড ফেস করতে গেলে পরে সমস্যা হয়ে যায়, চাকরিটা আর হয় না, বয়স শেষ হয়ে যাইতেছে, অর্থাৎ চাকরির বয়স শেষ হয়ে যাইতেছে। এখন হয়তো সিদ্ধান্ত নিতেছেন বা রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে মনে মনে চিন্তা করতেছেন চাকরি বাকরি আর করবো না, আমি এখন একটা ব্যবসা করব। সেই ব্যবসা নিয়ে কত চিন্তা, কোন ব্যবসা করবেন? যদি কেউ কিছু মনে করে এমএ পাশ করে বসে আসছি, সবজি বিক্রি করব কি করে, চায়ের দোকান দিব কি করে, যদি কেউ কিছু মনে করে, এই যদিটা জীবনটাকে শেষ করে দিতেছে। শুধুমাত্র এই যদিটার কারণে আপনার হাত পা পঙ্গু হয়ে যাচ্ছে, আপনি ঘরবন্দি হয়ে যাচ্ছেন। এখন এমন একটা অবস্থা, বাড়ি থেকে বা বাসা থেকে আপনি বের হইতে পারেন না, চুপচাপ একা বসে থাকেন আর সারাক্ষণ নেগেটিভ চিন্তা করতে থাকেন। কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছু করতে পারতেছেন না, করতে পারবেনও না। সমস্যাটা কোথায়? কেন এরকম হচ্ছে? এটা কি স্বাভাবিক একটা ঘটনা? না, এটা খুবই যন্ত্রণাদায়ক একটি মানসিক রোগ। এটাকে বলা হয় সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। সামাজিক দুশ্চিন্তা, অহেতুক ভয়, নেতিবাচক চিন্তা, কোনো কিছু হবে না অথচ সেই বিষয়টা নিয়েই সারাদিন চিন্তা মনের মধ্যে আসতে থাকে। এই যে আপনারা যারা এই সমস্যায় আছেন, যারা এই রোগে আক্রান্ত, তারা ভালো করে খেয়াল করে দেখেন নাই, যা কিছু নিয়ে চিন্তা করেন সেগুলো কি কোনো কিছু ঘটে? কোনো কিছু তো ঘটে না। অর্থাৎ আপনাদের চিন্তাটা হলো অদূর ভবিষ্যতের চিন্তা। যদি একটা কিছু হয়ে যায়, যদি না পারি, যদি অমুকটা হয়ে যায়, যদি তমুকটা হয়ে যায়, যদি মারা যাই, এই যে এই রকম চিন্তা। যদি কেউ কিছু বলে, অথচ কেউ কিছু বলে না, কেউ কিছু বলবেও না। আপনাকে নিয়ে ভাবার সময় কারো নেই, আপনাকে নিয়ে চিন্তা করার সময় কারো নেই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আপনি ব্যস্ত আছেন অন্য মানুষকে নিয়ে। আপনি ব্যস্ত আছেন অর্থাৎ আপনি নিজের কাজ করতেছেন না, মানে নিজের দিকে ফোকাস দিতেছেন না। সমস্যাটা এই জায়গাটা হয়ে যাচ্ছে। এখন কথা হলো, এটা কি একদিনেই হয়ে গেছে? হঠাৎ করে কি এই সমস্যাটা চলে আসছে? না, এর পেছনে বেশ কিছু কারণ আছে। অর্থাৎ এই যে সমস্যায় আপনারা আছেন, এর জন্য আপনাদের পরিবার বা ফ্যামিলি অনেকটাই দায়ী। ভালো করে খেয়াল করে দেখেন, যারা এই সমস্যায় আছেন তারা ছোট সময় পারিবারিক দিক থেকে খুব চাপের মধ্যে ছিলেন। হয়তো পরিবারে অভাব অনটন ছিল, আপনার চাহিদা অনুযায়ী সবকিছু হচ্ছিল না, পরিবারে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকতো, বাবা মায়ের সাথে মিল ছিল না, কথায় কথায় ঝগড়া লাগতো, বা এমন কিছু পরিস্থিতি আপনি ছোট সময় দেখেছিলেন আপনার পরিবারের মধ্যে, যেটার কারণে আপনার মধ্যে একটা ভয় সঞ্চার হয়েছিল। সেই ভয়টা অবচেতন মনে এখনো রয়ে গেছে, যার কারণে আপনার মধ্যে নার্ভাসনেস তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি মনের দিক থেকে দুর্বল হয়ে গেছেন, আপনি অলস হয়ে গেছেন, কাজকর্ম দেখলে পরে আপনার ভয় লাগে। মেইন সূত্রটা হলো এই জায়গাটায়। আরেকটি কারণ আছে, সেটি হলো যে ফ্যামিলিতে বাচ্চাদেরকে আদর করার নামে খুব বেশি মানসিক টর্চার করা হয়, অর্থাৎ তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না, অমুক জায়গায় গেলে পরে এটা হবে ওটা হবে, তাদেরকে খুব বেশি কনজারভেটিভ করে রাখা হয়।
সেই বাচ্চারাই একটা সময় বড় হয়ে এইরকম সোশ্যাল ফোবিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ সমস্যাটা একদিনে তৈরি হয়নি, সমস্যাটা আগে থেকেই হয়েছে। এখন কথা হলো বের হয়ে আসবেন কি করে? ওষুধ খেয়ে? এর কোনো ওষুধ আছে যে একটা ট্যাবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো, এই ট্যাবলেটটা খান, আপনি সাহস পাবেন, সাহস বেড়ে যাবে, এরকম কোনো ট্যাবলেট আছে নাকি? সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। তাহলে চিকিৎসাটা কোন জায়গায় করতে হবে? নিশ্চয়ই মনের চিকিৎসা করতে হবে। এখন মনকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাহলে তার ওষুধ দেবেন কোথায়? তার কোনো ওষুধ আছে? এক কথায় মনের রোগ বা মনোদৈহিক রোগের জন্য কোনো ওষুধ হয় না। তাহলে এর জন্য করতে হবে কি? এর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। কথার মাধ্যমে আপনার মনটাকে পজিটিভ করে দিতে হবে, আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে হবে। কাউন্সেলিং ছাড়া এখান থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। যতই চেষ্টা করেন, ওই যে ভদ্রলোকের কথা বললাম, 1 বছর ধরে চেষ্টা করতেছে, সে অনেক ডাক্তারও দেখাইছে, অনেক ওষুধ খাইছে, না সমাধান করতে পারেনি। সমাধান হবে না তো, ওষুধ খেতে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান কাউন্সেলিং ছাড়া হবে না। সেই কাউন্সেলিং কোর্সটা আমরা কিভাবে করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে মোবাইলে কথা শুনবেন, আমি কথা বলবো, আপনারা কথা শুনবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। 7 দিন, জীবন বদলে যাবে।